রাজানগর রানীহাট ডিগ্রি কলেজের ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আর যারা আমাদের শিক্ষার্থী, যাদের উদ্দেশ্যে এই ক্লাসটা উপস্থাপন করছি, আশা করি সবাই আমার এই উদ্যোগটার প্রতি তোমরা স্বাগত জানাবে এবং তোমরা যথাসম্ভব ক্লাস লাইভে চলে আসবে। যাই হোক, আমি আর বেশি কথা বলছি না। আজকের ক্লাসটা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ উভয়ের জন্য প্রযোজ্য হবে এবং এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস। পরিবেশ রসায়নের উপর আমি এর আগে একটা ক্লাস দিয়েছিলাম, সেটাও প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ সিলেবাস অনুযায়ী করা হয়েছিল। আজকের ক্লাসটাও কিন্তু প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষর সিলেবাস অনুযায়ী করা হয়েছে, অর্থাৎ এই ক্লাসটা 2 বর্ষের ছাত্রদের জন্য প্রযোজ্য হবে। যাই হোক, আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। সরাসরি ক্লাসে যাচ্ছি। একটু লেট হওয়ার জন্য দুঃখিত। ওয়েলকাম টু রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ। Welcome to the Facebook page of Rajanagar Raniyat Degree College online classes, Rangunia, Chattogram. Online SSC Chemistry, পরিবেশ রসায়ন 2, গ্যাসের গতিতত্ত্ব, আদর্শ বাস্তব গ্যাস, গ্যাস তরলীকরণ। মূলত আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে পাঠ উপস্থাপনায় মামুনুল আফসার, প্রভাষক, রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ। আগের এটাই অনলাইন এসএসসি কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি 2, কাইনেটিক্স অফ গ্যাস, আইডিয়াল অ্যান্ড রিয়েল গ্যাসেস, লিকুইফিকেশন অফ গ্যাস, প্রেজেন্টেড বাই মামুনুল আফসার, লেকচারার, রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ। আজকের আলোচ্য বিষয় হবে গ্যাসের গতিতত্ত্ব, আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ, গ্যাস তরলীকরণ। এখন আসলে গ্যাসের গতিতত্ত্বের মৌলিক শিক্ষার্য, অর্থাৎ তুমি যদি গ্যাস সম্পর্কে জানতে চাও, আদর্শ গ্যাস সম্পর্কে জানতে চাও, অর্থাৎ গ্যাসের গতিতত্ত্ব সম্পর্কে তোমার যদি পাঠ নিতে চাও, তোমাকে নিম্নলিখিত এই শিক্ষার্যগুলি মেনে নিতে হবে। শিক্ষার্যগুলি কি দেখি আমরা একটু। প্রতিটি গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। অসংখ্য ক্ষুদ্র কণাগুলোকে আমরা অণু বলবো। নির্দিষ্ট গ্যাসের অণুগুলির ভর সমান, অর্থাৎ একই ধরনের গ্যাসের অণুগুলির ভর একই রকম হবে। ভিন্ন গ্যাসের অণুগুলির ভর ভিন্ন হবে। গ্যাস অণুগুলি সম্পূর্ণ স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক তোমরা ফিজিক্সে পড়ে থাকবে এতক্ষণ। স্থিতিস্থাপক মানে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে সাময়িক বিস্তৃতি হয়, আবার বল যদি সরিয়ে নেই আবার পূর্বাবস্থায় ফেরত আসাকে বলে স্থিতিস্থাপক। গ্যাসের সংকোচনশীল, উচ্চ সংকোচনশীল। তবে উচ্চ অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। সংকোচনশীল তো বুঝো, চাপ প্রয়োগ করলে এদেরকে আয়তন কমানো যায়, মানে যত ইচ্ছা তত কমানো যায়। তো এই গ্যাস অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নাই।
এখানে আমরা এই গ্যাসগুলি দেখাচ্ছি। এই অণুগুলির মধ্যে নিজেদের মধ্যে বা গ্যাসাধার দেওয়ালের মধ্যে কোনরূপ আকর্ষণ বা বিকর্ষণ বিহীন গ্যাস অণু। গ্যাস অণুগুলির মধ্যে তোমার আয়তন অতিশয় ক্ষুদ্র, অর্থাৎ আধারের আয়তন, এই কন্টেইনার যত বেশি আয়তন, এখানে যে গ্যাস অণুগুলি যে অল্প জায়গা দেখানো হয়েছে, অর্থাৎ আয়তন, গ্যাস অণুগুলি যে আয়তন দখল করবে সেই আয়তনকে আমরা আধার আয়তনের তুলনায় নগণ্য ধরব। অণুগুলি সর্বদাই ছুটাছুটি করে, শত দূরের মধ্যে থাকে, ওরা এক জায়গায় বসে থাকে না। অণুগুলি সবসময় দূরের মধ্যে থাকে এবং একটি অপর একটি অণু বা দেওয়ালের সাথে সংঘর্ষের পূর্বে সরলরেখায় চলবে, অর্থাৎ একটা ধাক্কা খাওয়ার পরে আর একটা ধাক্কা হওয়া পর্যন্ত একই লাইনে যাবে, যে দিক পরিবর্তন করবে না, একই দিকে চলবে। আধারের দেওয়ালে অনবরত সংঘর্ষের ফলে চাপের সৃষ্টি হবে। চাপের সৃষ্টি হয় এবং গ্যাস অণুগুলির মোট গতিশক্তি গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক। এই হলো মোটামুটি মৌলিক শিক্ষিত। আমাদের কোনো গ্যাসের বুঝছি এটা হলো যে কোনো একটা তত্ত্ব মেনে নিতে হলে তার শিক্ষার্যগুলি মেনে নিতে হয়, আর শিক্ষার্য মেনে নিলেই তখন আমি এটা কাজ করতে পারবো। প্রথমেই যদি আমি অবিশ্বাস করি তাহলে আমার কাজ হবে না। অর্থাৎ গ্যাসের গতিতত্ত্ব জানতে হলে আমি যেটা 9টা পয়েন্টের কথা এখানে উল্লেখ করছি, 9টা পয়েন্টই তোমাদেরকে মেনে নিতে হবে। এখন আসো আমরা গ্যাসের গতিতত্ত্ব থেকে গ্যাসের সমীকরণ প্রতিপাদন করব। গতিতত্ত্বের সমীকরণ বলতে গতিশক্তির হিসাব। এখানে একটা ব্যাপার আছে, গ্যাসের গতিশক্তি P = 1/8mc²। এটা আমাদের কেমিস্ট্রিতে প্রমাণ নাই, অর্থাৎ তোমরা ফিজিক্সের প্রথম পত্র দশম অধ্যায়ে এটা প্রমাণ পাবা, আমার এই জায়গায় মুখস্থ থাকলে চলবে। তা এখন আসো গ্যাসের গতিতত্ত্ব অনুসারে কোনো পাত্রে কিছু পরিমাণ গ্যাস রাখলে গ্যাসের অণুগুলি অবিরাম গতিতে পাত্রের দেওয়ালে ধাক্কা দেয়, ফলে চাপের সৃষ্টি হয়। গ্যাস অণুগুলির অণুর বর্গমূল গড় বর্গমূল ব্যবহার করে এই সংঘর্ষের হার এবং প্রতি সংঘর্ষের প্রযুক্ত বল হিসাব করে দেওয়ালের সৃষ্টি চাপের জন্য নিম্নলিখিত সমীকরণটি উপপাদন করা যায়। সমীকরণটা হবে P = 1/8mc²। P হলো চাপ, D হলো আয়তন আধারের, 1/8 একটা সংখ্যা, M হলো প্রতি অণুর গ্যাসের ভর, আর ক্যাপিটাল N হলো অণুর সংখ্যা, আর C হলো বর্গমূল গড় বর্গবেগ। বর্গমূল গড় বর্গবেগ কি সেটা আমরা পরের অংশে আলোচনা করছি, আপাতত এই জায়গায় মনে রাখো। আমরা সমীকরণটা লিখতে P = 1/8mc² লিখব। তো আমি এখানে প্রত্যেকটা বর্ণনা দিছি। P = 1/8mc²। তো আমি যদি 1/8কে 2/8 ধরি, এখানে হাফ mc²। আর একটা অনুর্বর যদি M হয়, nটা অনুর্বর, M গুণন ক্যাপিটাল N, আর দুইটার গুণফল মিলে হবে ক্যাপিটাল M। তো আমরা গ্যাসের গতিশক্তি, তোমরা পড়ে আসছো, এখন যারা ফিজিক্স পড়ে আসছো এই মুহূর্তে এটা পড়ে থাকবে যে গতিশক্তি সমান হাফ mv²। যেহেতু আমি এখানে ব্যাগকে সি ধরছি সেই জন্য হাফ mc², অর্থাৎ মোট গতিশক্তি, এটা গ্যাসের মোট গতিশক্তি। আর ফিবি, তাহলে এখানে আমরা P = 2/8 কে, তাহলে এক মোল গ্যাসের জন্য আমরা জানি কি P = RT। এটা আমি গত ক্লাসে তোমাদেরকে দেখাইছিলাম। এক মোল গ্যাসের জন্য P = RT। তো এখন আমি পিবির পরিবর্তে RT বসাই দিলাম। এখন কে RT-র মাধ্যমে, অর্থাৎ 3/2 RT, অর্থাৎ RT-টা উপরে হবে 3/2 × RT। অর্থাৎ তুমি সমীকরণটা এভাবে লিখতে পারো, এভাবে দিয়ে উপরে হবে 3RT, নিচে হবে 3RT। এটা থাক, এখানে একটু ঝামেলা হচ্ছে, দেখাতে পারতেছি না। অর্থাৎ এনমোল গ্যাসের জন্য আমরা লিখতে পারি E = 2/3 nRT, অর্থাৎ 3 nRT/2। আর যে কোনো সংখ্যক অণুর জন্য আমরা এই সমীকরণটা লিখতে পারি। আমরা জানি মোল সমান অণু সংখ্যা / অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে M এর পরিবর্তে অণু সংখ্যা / অ্যাভোগাড্রো সংখ্যা ধরলে আমরা গ্যাসের
অনুসংখ্যা নির্ণয় করতে পারি। যে কোনো সংখ্যক অণু, মনে করো তোমাকে একটা অণুর গ্যাসের গতিশক্তি বাইর করতে দিল, কোনো অসুবিধা নেই, এন এর পরিবর্তে 1 বসাবে, এন অ্যাভোগাড্রো সংখ্যা বসাবে। আর তো আমরা জানি, এগুলো আমি কিন্তু বিগত 1 নম্বর ক্লাসে সবগুলি ডিটেইল আলোচনা করে দিয়েছিলাম। এই মানগুলি বসাইয়া আমরা যে কোনো সংখ্যক অণুর জন্য গ্যাসের গতিশক্তি বাইর করি। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো, যতবারই গ্যাস হোক, হালকা গ্যাস হোক, প্রত্যেকের জন্য একই পরিমাণ গতিশক্তি হবে। এখানে বাড়ি বা হালকার জন্য নির্ভর করবে না, নির্ভর করবে যে অনুসংখ্যার উপর, অ্যাভোগাড্রো সংখ্যার উপরে। অর্থাৎ যে কোনো গ্যাসের জন্য যদি তোমার অনুসংখ্যা সমান থাকে বা মোল সংখ্যা সমান থাকে, গতিশক্তি একই হবে। আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করি গ্যাসের গতিশক্তির উপরে। এখানে অনেক ব্যবহার একটা অনেক সময় দেখা যায় যে কোনো কোনো বোর্ডে 2টা অণুর জন্য গতিশক্তি নির্ণয় করতে দিছে। তো অণু দিয়ে যদি আমরা এই সমীকরণটা ইউজ করবো, কেন দিছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইডের এক অণুর গতিশক্তি নির্ণয় করো। তাহলে আমরা জানি কি সমীকরণ, এটা কিছুক্ষণ আগে আমরা বাইর করছি। একটি অণুর গতিশক্তি হতো ই কে সমান 3 nRT ডিভাইড বাই 2Na। তো n হলো অনুসংখ্যা, আর হলো তোমার গ্যাসের আদর্শ গ্যাসের ধ্রুবক, টি হলো পরম তাপমাত্রা, আর Na হলো তোমার অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে তাপমাত্রাকে অবশ্যই কেলভিনে নিতে হবে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে, এটা কেলভিনে নিলে 298 কেলভিন হলো। আর এর মান আমাদের জানা আছে গত ক্লাসে। যারা গত ক্লাসটা পড়ো নাই, দেখো নাই, বা ক্লাস দেখার সুযোগ হয় নাই, তারা আজকে আবার এই ক্লাসটা দেখে নিবা। আমার এই ক্লাস দেখার পরে তারপর এগুলো নিয়ে আরেকটু ডিটেল তোমরা অধ্যয়ন করবা। আর তোমাদের যদি কোনো জায়গায় সমস্যা থাকে, সেই সমস্যাটা আমাকে জানাবা। তার এর মান 8.314 জুল পার কেলভিন পার মোল, এন এর মান 6.022 × 10⁻20 পার মোল। এটা মলিকিউল পার মোল আসলে অ্যাকচুয়ালি। তো আমরা এই মানগুলি যদি সমীকরণে বসাইয়ে দিই, তখন আমরা একটা অণুর গতিশক্তি পাচ্ছি কার্বন ডাইঅক্সাইডের 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 6.17 × 10⁻22। এইভাবে তোমরা কি করবা, নাইট্রোজেন নিয়ে, অক্সিজেন নিয়ে, তারপরে মিথেন নিয়ে, ক্লোরিন নিয়ে, যে কোনো গ্যাস নিয়ে পরীক্ষা করবা। অর্থাৎ যদি তাপমাত্রা ঠিক থাকে, যে গ্যাস নিয়েই পরীক্ষা করো না কেন, একই রেজাল্ট পাবা। এখন আসো গ্যাসের, ওই বলছিলাম আগে আণবিক গতিবেগ, বিভিন্ন প্রকার আণবিক গতিবেগ। প্রথমে বর্গমূল গড় বর্গবেগ। বর্গমূল গড় বর্গবেগ খুবই ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ। কেন সেটা সম্পর্কে একটা প্রবলেম আছে। আসলে গ্যাসের অণুগুলির গড় বেগ নির্ণয় করা যায় না, এটা সম্ভব না, কিন্তু গতিশক্তি নির্ণয় করা যায়। আমরা জানি গতিশক্তির সাথে বেগ কি আকারে থাকে, বর্গ আকারে থাকে। সেই জন্য প্রত্যেকটা অণুর গতিশক্তির মধ্যে প্রত্যেকটা বেগ বর্গ আকারে থাকবে। সেই বেগগুলির বর্গ নিয়ে তাদের সংখ্যা দিয়ে ভাগ করলে পাবো গড় বর্গবেগ। আর যেহেতু আমাকে শুধু বেগ বলা হয়েছে, সেজন্য গড় বর্গবেগের বর্গমূল করলে আমরা পেয়ে যাব বর্গমূল গড় বর্গবেগ। তোমাকে যদি প্রশ্ন করা হয় বর্গমূল গড় বর্গকে ক নম্বরের জন্য যদি প্রশ্ন করে, সরাসরি এটা লিখে দিবা। অর্থাৎ গ্যাস অণুগুলির বেগের বর্গের গড়মানকে বর্গমূল করলে যে বেগ পাওয়া যায়, সেটাই হলো বর্গমূল গড় বর্গবেগ। আর যদি খ নম্বরের জন্য প্রশ্ন দেয়, তাহলে তোমাকে একটু ডিটেইল লিখতে হবে যে আমরা কোন গ্যাসের অণুগুলির গড় বেগ নির্ণয় করতে পারি না, নির্ণয় করা সম্ভব না, কিন্তু গতিশক্তি নির্ণয় করতে পারি। তো গতিশক্তির সাথে প্রত্যেকটা অণুর বেগ থাকে বর্গ আকারে। সেজন্য প্রত্যেকটা অণুর গতিশক্তি থেকে বেগের বর্গ নিয়ে বর্গগুলির যোগ করে তাদের অনুসংখ্যা দিয়ে ভাগ করে যে মানটা পাওয়া যাবে, সেটা হলো গড় বর্গবেগ। আবার যেহেতু আমাকে বলা হয়েছে বেগটাই বাইর করতে হবে, তাহলে সুতরাং গড় বর্গবেগের বর্গমূল করলে আমরা পেয়ে যাই বর্গমূল গড় বর্গবেগ। আসলে আমি এখানে একটা পার্টিকুলার গ্যাসে ধরো অনেকগুলি অণু আছে। প্রথম অণুর জন্য C1, দ্বিতীয় অণুর জন্য C2, তৃতীয় অণুর জন্য C3, চতুর্থ এভাবে Cn পর্যন্ত। তাহলে বর্গমূল গড় বর্গবেগ হবে প্রত্যেকটা অণুর
ব্যাগের বর্গ, তাহলে প্রথম অণুর বর্গ, দ্বিতীয় অণুর ব্যাগের বর্গ, তৃতীয় অণুর ব্যাগের বর্গ, একবারে শেষ অণুর বর্গ, তাদেরকে অনুসংখ্যা দিয়ে ভাগ করে বর্গমূল বাইর করছি। এটাই হলো বর্গমূল গড় বর্গ ব্যাগ। আর যেহেতু বর্গমূল গড় বর্গ ব্যাগের সাথে গড় ব্যাগও আমরা হিসাব করতে পারি একইভাবে, অণুগুলির ব্যাগকে তার অনুসংখ্যা ব্যাগের সমষ্টিকে অনুসংখ্যা দিয়ে ভাগ করে দিলেই আমরা গড় ব্যাগ পেয়ে যাচ্ছি। আরেকটা বেগ আছে সম্ভাব্যতম বেগ। আর কোনো গ্যাসের অণুসমূহের বিভিন্ন গতিবেগের মধ্যে যে বেগটি সর্বাধিক অণুর মধ্যে বর্তমান থাকে তাকে সম্ভাব্যতম বেগ বলে। এবং এই সম্ভাব্যতম বেগ এটাকে আমরা আলফা দিয়ে লিখতে পারি √2RT/m। এই হলো মোটামুটি বেগ সম্পর্কে। এই তিনটা বেগ নিয়ে তোমাদের একটু জানা থাকতে হবে। এখানে জ্ঞান অনুধাবন এই ধরনের প্রশ্ন বেশি আসবে। অথবা যদি তোমার এই অনেক সময় প্রয়োগও দিতে পারে, প্রয়োগও দিলে হবে মানে তোমাকে প্রয়োগটা অবশ্যই উদ্দীপক ভিত্তিতে হয়, তাহলে উদ্দীপক থেকে এমন একটা ব্যাপার তুলে ধরবে, এই উদ্দীপকের ব্যাগটি গুরুত্ব বর্ণনা করো, তখন তোমার কেন বর্গমূল গড় বর্গের গুরুত্ব সেইটা সম্পর্কে তোমাকে ডিটেইল লিখতে হবে। এখন আসো গ্যাসের বর্গমূল গড় বর্গের সমীকরণটা আমরা কিভাবে প্রতিপাদন করব। তো আমরা আগে কি পাইছিলাম, আমরা আগে PV = 1/8mc² পাইছিলাম। তো আমি 1/8mc² উল্টাইয়া বামে নিয়ে আসলাম, পিভিকে ডানে নিলাম, এখানে c² = 3pv/mn লিখলাম। তাহলে c = √3pv/mn। কোন গ্যাসের n সংখ্যক অণু আছে এবং প্রতিটি অণুর ভর যদি m হয়, তাহলে মোট অণুর ভর হবে m × n। আর STP ত্যাগমূল গ্যাসের জন্য আমরা জানি কি PV = RT। আর তখন STP ত্যাগমূল গ্যাসের আয়তন, গ্যাসের অনুসংখ্যা থাকবে n, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা। তো যে কোনো গ্যাসের ভরকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করলে যে ভর পাওয়া যাবে সেটা হলো গ্রাম আণবিক ভর। দেখো, প্রতি অণুর ভর গুণন তা অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে যে ভরটা পাবে সেটা গ্রাম আণবিক ভর। এইগুলো নিয়ে আমি একটু বলে দিই। গ্রাম আণবিক ভরের জন্য তোমার ধরো হাইড্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, যেই গ্যাস থাকুক না কেন তার আণবিক ভর সমান গ্রাম পাবা। হাইড্রোজেন নিলে 2.016 গ্রাম পাবা, নাইট্রোজেন নিলে 28 গ্রাম পাবা, অক্সিজেন নিলে 2 গ্রাম পাবা, সালফার ডাইঅক্সাইড নিলে 80 গ্রাম পাবা। সালফার ডাইঅক্সাইড, অক্সিজেন 32, 80 গ্রাম না, সালফার 64 গ্রাম। ক্লোরিন নিলে তুমি 71 গ্রাম পাবা, মিথেন নিলে 16 গ্রাম পাবা। তো এর মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যার অর্থাৎ, তাহলে এই জিনিসটাকে সেজন্য আমরা গ্রাম আণবিক ভর লিখতে পারবো। অর্থাৎ গ্রাম আণবিক ভর বলতে আমরা গ্রামটা বাদ দিলে তখন এটা আণবিক ভর হয়ে যাবে। তো সুতরাং আমরা এই সমীকরণটা পেয়ে গেলাম c = √3RT/m। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আমরা গ্যাসের বর্গমূল গড় বর্গ ব্যাগ, এবং প্রতি বছর প্রায় আসে এটা থেকে প্রশ্ন। খুব মনোযোগ সহকারে দেখো। এখন আমরা এখান থেকে একটা গাণিতিক সমস্যার সমাধান করি। গাণিতিক সমস্যা হলো 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি কার্বন ডাইঅক্সাইডটা এখানে ইউজ করছি, বর্গমূল গড় বর্গ ব্যাগ নির্ণয় করো। তাহলে সুতরাং আমরা সমাধান জানি। এখানে c = √3RT/m। এখানে একটা জিনিস মনে রাখবা, এই অঙ্কটা করার সময় তোমাদেরকে অবশ্যই SI এককে করতে হবে, অন্য এককে করতে গেলে ভুল করে ফেলবা। তো যেহেতু SI এককে করতে হবে, SI এককে আর এর মান 8.314 জুল/কেলভিন/মোল। তাপমাত্রা কেলভিন ঠিক থাকবে। m এর মান, এখানে m এর মানে অনেকে ভুল করে, এবং ভালো ছাত্র আমি বিভিন্ন বছর হাঁটাহাঁটি দেখছি ওই m এর মানটাকে সঠিকভাবে লিখতে না পারে অঙ্ক ভুল করে ফেলছে, যার পরিপ্রেক্ষিতে তোমার কাঙ্ক্ষিত নম্বর উঠে নাই। সেই জন্য কি করবা, m কে প্রথমে কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর আহারে লিখবা, তারপরে গ্রাম আণবিক ভর লিখবা, গ্রাম/মোল। এখন এটাকে নিতে হবে কেজি/মোলে। ফার্মুল কতটা এখানে বাদ গেছে, ফার্মুল এই জায়গায় আবার ফার্মুল লিখে দিই, একটু ফার্মুল লিখে দিবে। আর এর মান তো আমরা বলছি 8.314 জুল/কেলভিন/মোল
বর্গমূল করবো। তাহলে মানগুলি বসাই দিলে খুবই সহজ সিম্পল অঙ্ক। তোমরা যদি মনে করো একক বসাইতে ভুল হবে না, একক বসাইতে পারো। আর যদি মনে করো দরকার নাই, একক নিয়ে এত বেশি মাথাও ঘামাবে না, কিন্তু এককগুলি এককে বসাইতে হবে। এসআই এককে অঙ্কটা করতে হবে, এসআই এককে এই এম এর মানটা কনফিউশন করে ফেলে। অর্থাৎ এম এর মান যে মান হবে আণবিক ভরকে পরের লাইনে করবে গ্রাম আণবিক ভর, তারপরে লাইনে লিখবে কেজি, এটা গ্রাম পার মোল হবে, তারপরে কেজি পার মোলে লিখতে হবে। কেজি পার মোল নিলে আর কিছু না, আণবিক ভরের সাথে শুধু 10⁻³ গুণ করে দিবা। তো মান বসাইয়ে ফেললাম এত। তো আমি তোমাদের এখানে কিছু কাজ দিছি, তোমরা এভাবে অক্সিজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, মিথেন এই গ্যাসগুলির বিভিন্ন তাপমাত্রায় বর্গমূল করবার উপায়কে নিজেরা প্র্যাকটিস করে নিবে। অঙ্কটাও প্র্যাকটিস হয়ে যাবে, তোমাদের বোঝাটাও সহজ হয়ে যাবে। এখন আসো গ্যাসের গতির গতিতত্ত্বর যে সমীকরণটা পাইছি, Pv = 1/8mc²। গ্যাসের আগে বয়েলের সূত্র সরাসরি প্রমাণ করছি, চার্লসের সূত্র এগুলো তাদের বর্ণনা মতো প্রমাণ করছি। এখন আমরা গ্যাসের গতির সমীকরণ থেকে এই সূত্রগুলি প্রমাণ করবো আসলে সূত্রগুলি কতটুকু সঠিক। তাহলে আমরা কি পাইছি, Pv = 1/8mc²। 1/8mc², আবার 2/8 × 1/2mc², সেটা আমরা আগেও দেখাইছিলাম। mn এর পরিবর্তে ক্যাপিটাল M ধরলাম। তাহলে গতিশক্তি Pv = 2/8 মোট গতিশক্তি। আর Pv = 2/8 কে স্থির তাপমাত্রায় যে কোনো গ্যাসের গতিশক্তি ধ্রুবক, এই কথাটা তোমাদের মৌলিক শিক্ষার মধ্যে। অর্থাৎ তাপমাত্রা বাড়াইলে গতিশক্তি বাড়বে। যদি কোনো গ্যাসের নির্দিষ্ট পরিমাণ গ্যাসের তুমি তাপমাত্রা স্থির রাখো, গতিশক্তির কোনো পরিবর্তন ঘটবে না। তো যেহেতু বয়লের সূত্রের মধ্যে তাপমাত্রা স্থির থাকে, সেই জন্য গতিশক্তি স্থির থাকবে। তাহলে 2/3 × k, এখানে এইগুলো সবগুলি ধ্রুবক, এগুলো সবগুলি মিলে ধ্রুবক হবে। তো নতুন একটা ধ্রুবক ধরলাম k1। তো Pv = যদি ধ্রুবক প্রমাণ করতে পারি, বয়লের সূত্র প্রমাণ হয়ে গেছে, তখন আমরা আর একটু লিখলাম V = k1/p। তো সুতরাং B সমানুপাতিক 1/p। এইটাই হলো তোমার বয়লের সূত্র। অর্থাৎ স্থির তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন ও হার উপর প্রযুক্ত চাপের ব্যস্ত অনুপাতিক, সেটা বয়লের কথা বলছিল। এবং এটা ব্যাখ্যামূলক প্রশ্ন আমরা উত্তর লিখতে চেষ্টা করি, এখানে সরাসরি বলে দিলাম, এখানে প্রমাণ করা হলো গ্যাসের গতিতত্ত্ব থেকে একই ব্যাপারটা ঘটে। মোবাইল কুশল লাগি আমরা একটু মেকানিক্যাল ডিস্ট্রাক্ট আবার ফেরত আসছিলাম। ইবে কেন উদি তার গই করে ফানলে
মেকানিক্যাল স্টেপের জন্য আমাদের একটু অসুবিধা হয়ে গেল, আশা করি আবার ফেরত আসছি। তাহলে বয়লের সূত্র সমীকরণ থেকে আমরা প্রমাণ করছি, বয়লের সূত্র প্রমাণ করছি গ্যাসের গতি তত্ত্ব থেকে। এখন প্রমাণ করব আমরা চার্লসের সূত্র। চার্লসের সূত্র প্রমাণ করি আমরা। গতি তত্ত্ব সমীকরণ থেকে আমরা পাই Pv সমান 1/3 mnc স্কয়ার, Pv সমান 2/3 হাফ ইন্টু mnc স্কয়ার, mn সমান মোট বল। তাহলে Pv সমান 2/3 ইকে। এখানে একটা জিনিস মনে রাখবে তোমরা, এখানে কিন্তু তাপমাত্রা তোমার চার্লসের সূত্রের সাথে চাপ স্থির, তাপমাত্রা স্থির না। আমরা গ্যাসের মৌলিক শিক্ষা থেকে একটা জিনিস পাইছিলাম, কোনো গ্যাসের গতিশক্তি পরম তাপমাত্রা সমানুপাতিক। তো গতিশক্তি যদি ইকে হয়, এখানে আমি তো গতিশক্তি ইকে পাইছি, ইকে সমানুপাতিক হলো ক্যাপিটাল টি, অর্থাৎ পরম তাপমাত্রা। তো কি সমান কে টি, আমি ইকের পরিবর্তে কে টি বসাই দিলাম। তাহলে সেটা 2/2k3v। তো চাপ যদি স্থির থাকে 2k/3v মান ধ্রুবক থাকবে। তো আমরা শেষ পর্যন্ত পাইছি কি বি সমান k1t, অর্থাৎ k1 মানে 2k3v কে নতুনভাবে লিখছি k1। তো আমরা সমানুপাতিক থেকে যদি ধ্রুবক তুলি, সমান থেকে ধ্রুবক তুলে দিই, তখন সমানুপাতিক হয়ে যাবে। অর্থাৎ স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন উহার পরম তাপমাত্রার সমানুপাতিক। এখন আসো গ্যাসের গতিতত্ত্বের সূত্রগুলি তো আমরা প্রমাণ করছি। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস খুব ইম্পর্টেন্ট। এতক্ষণ পর্যন্ত যা বলছি সেটা শেষ পর্যন্ত কন্ট্রাডিকশন হয়ে যাবে, অর্থাৎ এখানে পুরোটাই একটা কল্পনা। অর্থাৎ আদর্শ গ্যাস সম্পর্কে আমরা যা কিছু বলছি, আদর্শ গ্যাসগুলি কল্পনায় আছে, বাস্তবে নাই। সেটাই আমরা পরবর্তীতে প্রমাণ করব। তবে এর অর্থ হলো তোমাদের বলছে এগুলো পড়ার কেন পড়লাম এই জন্য আমরা আদর্শ গ্যাস পড়তে গিয়েই বাস্তব গ্যাসের অস্তিত্বটা খুঁজে বাইর করছি। তাহলে সুতরাং তো আদর্শ গ্যাস হলো যে সকল গ্যাস সকল তাপমাত্রায়, সকল চাপে, যে তাপমাত্রা দাও, যেই চাপ দাও, বয়েল চার্লস অ্যাভোগাড্রো সূত্র যদি মেনে চলে, তখন তাকে বলবো আমরা আদর্শ গ্যাস। অর্থাৎ যে সকল গ্যাস সকল তাপমাত্রা সকল চাপে গ্যাস সূত্র যথা বয়েল চার্লস অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে, তাদেরকে আদর্শ গ্যাস বলে। আদর্শ গ্যাস পিভিআর সূত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। গ্যাস আদর্শ হওয়ার জন্য একটি বিকল্প শর্ত ব্যবহার করা যায়, তা হলো যে সকল গ্যাসের ক্ষেত্রে স্থির তাপমাত্রা অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল নয়, তাদেরকে আদর্শ গ্যাস বলে। অর্থাৎ তোমার আয়তন পরিবর্তনের সাথে যদি আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন না ঘটে, অর্থাৎ ডেল্টা ই বাই ডেল্টা টি এট কনস্ট্যান্ট টেম্পারেচার ইজ ইকুয়াল টু 0, তখন এটা আদর্শ গ্যাস। নিম্নচাপ উচ্চ তাপমাত্রায় মোটামুটি সকল গ্যাসই আদর্শ সমীকরণ মেনে চলে, কিন্তু উচ্চ চাপে নিম্ন তাপমাত্রায় অধিকাংশ গ্যাসের ক্ষেত্রে এই সমীকরণ প্রযোজ্য হবে না। বাস্তবে কোনো গ্যাসই আদর্শ আচরণ করে না। আদর্শ গ্যাস একটি কাল্পনিক ধারণা মাত্র। এখন আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য কি? আদর্শ গ্যাস হওয়ার জন্য বৈশিষ্ট্য থাকতে হবে। সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা কিভাবে লিখতে পারি? স্থির তাপমাত্রায় চাপে আয়তনের গুণফল সবসময় ধ্রুবক থাকবে, অর্থাৎ পিভি সবসময় ধ্রুবক থাকবে। এটা আদর্শ গ্যাসের একটা বৈশিষ্ট্য।
সুতরাং যদি স্থির তাপমাত্রায় ফিবি বনাম পি লেখচিত্র আঁকা হয় সবসময় এটা অক্ষের সমান, অর্থাৎ পি এর সাথে সমান্তরালভাবে হবে। পি পরিবর্তন হবে, পিবি পরিবর্তন হবে না, এক লাইনে যাবে। চাপ অপরিবর্তিত রেখে গ্যাসের তাপমাত্রা যদি আমরা 0 থেকে -273 কেলভিন পর্যন্ত কমালে গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে। গ্যাসটি যদি বাহ্যিক কাজ না করে বা প্রসারিত হয় তখন কোনো তাপীয় পরিবর্তন হবে না। স্থির তাপমাত্রা আদর্শ গ্যাসের আয়তন পরিবর্তন হলেও এদের আভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না। আর বাস্তব গ্যাসকে দেখি। বাস্তব যে সকল গ্যাস পিভি সমান এনআরটি সূত্র মেনে চলে না এবং যাদের আভ্যন্তরীণ শক্তি স্থির বা তাপমাত্রা আয়তনের উপর নির্ভরশীল, অর্থাৎ ডেল্টা ই ডেল্টা বি বাই ডেল্টা বি নট ইকুয়াল টু 0। আর এই সকল গ্যাস ব্যান্ডারওয়াল সমীকরণ আমরা পরবর্তী হালে প্রমাণ করব, আছে আজকের দিকে শেষের দিকে, অর্থাৎ পি প্লাস এন স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু বি মাইনাস এন বি সমান এনআরটি সমীকরণ দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং বিকল্প শর্ত হলো স্থির তাপমাত্রায় বাস্তব গ্যাসের আভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল, অর্থাৎ ডেল্টা ই বাই ডেল্টা বি at constant temperature is not equal to 0। আমাদের পরিচিত এবং ব্যবহৃত সকল গ্যাসই কিন্তু বাস্তব গ্যাস, সকল গ্যাসই বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য আমি এখানে লিখছি। আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস পার্থক্যগুলি তোমাদের হয়তো প্রশ্ন পরীক্ষায় দিবে, কোন পরীক্ষায় দিবে, ধরো জ্ঞান বা অনুধাবনমূলকে দিবে। তোমাদের সম্পর্কে চারটা পয়েন্ট লিখতে হবে। তা আমি তোমাদের জন্য একটা লিস্ট করে দেখাইছি, অনেক বইতে গোছানো নাই, তো সুতরাং তোমরা আমার এগুলো নোট আকারে লিখে ভালো করে শিখবা। আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নাই। বাস্তব গ্যাস অণুগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ আছে। দখলকৃত আয়তন আধান আয়তনের নগণ্য, কিন্তু গ্যাস কর্তৃক দখলকৃত আয়তন আধারের আয়তনের তুলনায় নগণ্য নয়। আদর্শ গ্যাসের কাল্পনিক, এখানে ও একটা বেশি করে কাল্পনিক, ওটা হবে না। বাস্তবের কোনো অস্তিত্ব নাই, বাস্তব গ্যাসের অস্তিত্ব আছে। আদর্শ গ্যাস পিভি সমান এনআরটি এবং ডেল্টা বি এট কনস্ট্যান্ট টেম্পারেচার সূত্র দুইটি মেনে চলে, সমান 0, এখানে সমান 0 লিখবা। বাস্তব গ্যাস তোমার ব্যান্ডারওয়াল সমীকরণ মেনে চলে। আদর্শ গ্যাসের জন্য সংকোচনশীলতার গুণাঙ্ক z সমান 1, z ইকুয়াল টু নট 1। সংকোচনশীলতার গুণাঙ্ক আমরা পরবর্তী অংশে আলোচনা করছি। কারণ আদর্শ গ্যাসের আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি কেন হয় সেটা হলো আমি এখানে একটু খুব ডিটেইল লিখে দিয়েছি তোমাদের জন্য। সকল গ্যাস সূত্র মেনে চলে তারা আদর্শ গ্যাস। সকল তাপমাত্রায় সকল চাপে গ্যাস সূত্রগুলি যে হুবহু মেনে চলে তারা আদর্শ গ্যাস। এই সমীকরণ অনুযায়ী কোনো গ্যাসের আচরণকে আদর্শ আচরণ বলা হয়। যে সকল অবস্থায় এই সমীকরণ মেনে চলে বাস্তবে কোনো গ্যাসের আদর্শ আচরণ করে না, এর কারণ আছে। সুতরাং আদর্শ গ্যাস একটি কাল্পনিক ধারণা মাত্র। আমাদের পরিচিত সব গ্যাসই যেমন হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ইত্যাদি বাস্তব গ্যাস। এই গ্যাসগুলো আদর্শ সমীকরণ এত অনুযায়ী আচরণ প্রদর্শন করে না, তবে উচ্চ তাপমাত্রাও নিম্ন চাপে করে। বাস্তব গ্যাস আদর্শ আচরণ না করে তা রেনু, অ্যান্ড্রুস, এমেগা প্রমুখ বিজ্ঞানী পরীক্ষালব্ধ ফলাফল থেকে জানা যায়। এমেগা স্থির তাপমাত্রাও বিভিন্ন গ্যাস নিয়ে বিভিন্ন চাপে তাদের আয়তন নির্ণয় করেন, তারপর চাপ পি এর বিপরীতে পিবি এর একটি রেখাচিত্র তৈরি করে। রেখাচিত্রে কিছু কার্ভ পেলেন, কার্ভ মানে কিছু বক্ররেখা পেলেন। এইসব কার্ভকে এমেগার কার্ভ বলে। তিনি লক্ষ্য করুন যে কোনো গ্যাসে যদি বয়েলের সূত্র মেনে চলে তবে সকল গ্যাসে সকল তাপমাত্রায় পিবি স্থির থাকবে, অর্থাৎ চাপের সাথে পিবির কোনো পরিবর্তন হয়, একই সমান্তরাল রেখায় যাইত। কাপটি অক্ষের সমান্তরাল রেখা হিসেবে পাওয়া যায়, কিন্তু তিনি কোনো রেখায় সমান্তরাল পান নাই। সেটা কেন হয় নাই সেটা আমরা আসতেছি পরে।
বিচ্যুতি 2 কেন পান নাই, সেটা বাস্তবকে পুরোপুরি আদর্শ আচরণ করে না, এটা করে না। কম্পিউটার একটু ডিস্টার্বে হারানো হয়েছে, করে না। এটা চলে এসে বা আদর্শ গ্যাসের আচরণ থেকে একটি বাস্তব গ্যাসের আচরণে বিচ্যুতির পরিমাণ কত হবে, এটা কত হবে, কত হবে, কত হবে তা একটি রাশি থেকে জানা যায়। এই রাশিটিকে সংঘর্ষণশীলতার ফ্যাক্টর বলে, যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। তাহলে পিভি সমান এনআরটি, আমরা তো আসলে পিভি বাই এনআরটি সমান 1 হওয়ার কথা, কিন্তু 1 হয় না, এটা যেমন একটা মান হতে পারে, সেই জন্য এটা মান দিছে জেড। তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান এনআরটি, সেই ক্ষেত্রে তোমার জেড সমান 1 হবে, কিন্তু অর্থাৎ এই ক্ষেত্রে বাস্তব জেড সমান 1, জেড সমান 1 লেখা হয় না। আর বাস্তব গ্যাসের সাথে পিভি সমান নট ইকুয়াল টু এনআরটি, সেখানে জেড নট ইকুয়াল টু 1। তো বাস্তব গ্যাসের ক্ষেত্রে দুইটি অবস্থা হতে পারে, যদি জেড লেস দেন 1 হয় তবে গ্যাসের অণুগুলি অর্থাৎ খুবই আকর্ষণ করে, সংকুচিলতার হার বেশি। বিচ্যুতি ঋণাত্মক হবে, অর্থাৎ গ্যাস অণুগুলি সংকুচনশীলতা বেশি। গ্যাসের বিচ্যুতি সংকুচনশীলতা বেশি, আদর্শের সংকুচন বেশি। এর কারণ হলো আদর্শ গ্যাস থেকে এই গ্যাসগুলো আমদানি বল অনেক বেশি, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, মিথেন ইত্যাদি। আবার যদি গ্যাসের ক্ষেত্রে জেড গ্রেটার দেন 1 হয়, সেক্ষেত্রে বিচ্যুতির পরিমাণ ধনাত্মক হবে। এর অর্থ হলো তাদের সংকর্ষণশীলতা কম, বিকর্ষণ, গ্যাস অণুগুলির মধ্যে বিকর্ষণ বেশি। এই গ্যাসগুলি বিকর্ষণ বল বেশি, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন ইত্যাদি। আর যখন কোনো গ্যাসের সংকোচনশীলতা ফ্যাক্টর এর মান এক অপেক্ষা যত কম হবে, গ্যাসের আচরণ থেকে গ্যাসটির বিচ্যুতির পরিমাণ তত বেশি হবে। তো এখানে কিছু স্পেলিং ভুল আছে, তোমরা স্পেলিংগুলি ঠিক করে নিবা। এগুলো আসলে এই মুহূর্তে আর এডিট করার সুযোগ নেই, তারপরে আমি যথাসাধ্য চেষ্টা করেছি। আসলে একসাথে সব ধরা পড়ে না, পড়তে পড়তে করে। আর যাকে এখানে কোনো কিছু বানানটা যেটা ভুল আছে তোমরা আমাকে জানিয়ে দিবা, হোয়াটসঅ্যাপে জানিয়ে দিবা। আমি এখানে বিভিন্ন গ্যাসের কতগুলি কার্ভ, ওইটা এমাকার কার্ভগুলি দেখাইতে চেষ্টা করেছি। এই তো দেখো, আদর্শ গ্যাস হলে বিভিন্ন তাপমাত্রায় T1 এর মধ্যে পিভি সবসময় পির সাথে পিভি সমান্তরাল। তাহলে এখানে তাপমাত্রা বাড়ার সাথে সাথে পিভির মান বাড়ছে, কিন্তু ওই তাপমাত্রা বাড়াইয়ে যদি আমি আর পরিবর্তন না করি তখন পিভিও পরিবর্তন হবে না। তাহলে এখানে বিভিন্ন তাপমাত্রা নিয়ে আদর্শ গ্যাসের পিভির সাথে পি এর বয়েলের সূত্র অনুসারে এইভাবে হওয়ার কথা, কিন্তু এমেগা পরীক্ষা করে দেখছেন কোনো গ্যাস এই আদর্শ আচরণ করে না। তিনি বিভিন্ন গ্যাস নিয়ে পরীক্ষা করছেন, আইডিয়াল গ্যাস হলে তো স্ট্রেট লাইন হওয়ার কথা ছিল, কিন্তু হিলিয়াম কিছুটা আদর্শ গ্যাসের নেই, তারপরে এটা বেড়ে যায়, অর্থাৎ এটা বিকর্ষণ পিভির মান বেড়ে যায়। চাপ বৃদ্ধির সাথে সাথে পিভি স্থির থাকে না, পিভি বাড়ে, সেজন্য এটা যদিও বাড়াটা একটু সমানুপাতিক হারে বাড়ে। আবার কার্বন ডাইঅক্সাইড নিয়ে পরীক্ষা এটা বেশি বেগে যায়, পি বাড়ার সাথে সাথে পিভি কমে, অর্থাৎ এটা সংকুচন হয়। একটা পার্টিকুলার অবস্থায় গিয়ে এত বেশি সংকুচন হওয়ার পরে আরো বা চাপ বাড়াইলে তখন বিকর্ষণ হয়, তখন আবার পিভির মান বাড়তে থাকে। তো কার্বন ডাইঅক্সাইডটার তোমার বিচ্যুতি বেশি হয়, অনুরূপভাবে তোমার নাইট্রোজেনেরও মোটামুটি বিচ্যুতি হয়। তো এইভাবে গ্যাসগুলি আচরণ করে। এটাই হলো তোমার এমেগার কার্ভ। তোমার পরীক্ষার মধ্যে এই ধরনের কার্ভ দিয়ে দিতে পারে, তোমার কারণ ব্যাখ্যা করতে হতে পারে। এখন আমরা পরের অংশ যাই। আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ ভ্যান ডার ওয়ালস সমীকরণ প্রতিষ্ঠা করব। অর্থাৎ গ্যাসের গতিতত্ত্ব থেকে তোমার গ্যাসের গতিতত্ত্ব আদর্শ গ্যাসের গত প্রযোজ্য, কিন্তু এই তত্ত্বের দুইটি স্বীকার্য, যথা সমগ্র গ্যাসের আয়তন আধার আয়তনের তুলনায় নগণ্য, কথাটা পুরোপুরি সত্য না। অর্থাৎ
গ্যাস অণু, যেহেতু গ্যাসগুলি বস্তু, তাদের নিজস্ব একটা আয়তন থাকবে, কিন্তু আমরা আয়তন বলতে শুধু আধার আয়তনগুলি অর্থাৎ গ্যাসকে এখানে গুরুত্ব দিই না। কিন্তু গ্যাসের অণুগুলোকে যখন গুরুত্ব দিয়ে তাদের আয়তন বিবেচনা করব, দেখা যাবে আয়তন যা ধরছি তা প্রকৃত আয়তন না। অর্থাৎ গ্যাসগুলি স্বাধীনভাবে চলাচল করার জন্য এটা পুরোপুরি ঠিক না, পুরোপুরি আয়তন না। 2 নম্বর হলো তোমার গ্যাস অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নাই, এ কথাটাও সত্য না। অর্থাৎ বিশেষ করে যখন তুমি তাপমাত্রা কমাবে, চাপ বাড়াবে, গ্যাস অণুগুলি খুব কাছাকাছি চলে আসবে, তখন তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ হবে। তাহলে কিন্তু আর সেই জন্য এখানে যে চাপটা পাওয়া যায় তা প্রকৃত চাপ থেকে হিসাব করা হয়। এই পরীক্ষায় প্রমাণিত হয়েছে উচ্চ তাপমাত্রায় নিম্ন চাপে কয়েকটি বাস্তব গ্যাসের ক্ষেত্রে 2টি শিখের প্রযোজ্য হয়। বাস্তব গ্যাসের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল মোটেই নগণ্য নয়, এবং চাপ প্রয়োগ করে গ্যাসের মোট আয়তন কমে গেলে এর মধ্যস্থ অণুগুলির মোট আয়তনের তুলনায় মোটেই নগণ্য নয়। এইসব বিবেচনায় 1873 সালে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস আদর্শ গ্যাসের সমীকরণ সংশোধন করে বাস্তব গ্যাসের সমীকরণ প্রবর্তন করেন। এই সমীকরণকে তার নাম অনুসারে ভ্যান ডার ওয়ালস সমীকরণ বলে। এখন ভ্যান ডার ওয়ালস সমীকরণের মধ্যে ভ্যান ডার ওয়ালসের সংশোধনী কি কি? দুটি সংশোধনী করেছিলেন, একটা আয়তন সংশোধন আর একটা চাপ সংশোধন। তো ভ্যান ডার ওয়ালসের সংশোধন, আয়তনের সংশোধন, মনে করি যখন গ্যাসে আয়তনের আয়তন হয়, আমরা প্রথমে আয়তন সংশোধনটা দেখি। আয়তন সংশোধন, মনে করি গ্যাসের আধারের আয়তন বি, মোল সংখ্যা এন, তাহলে প্রতি মোল গ্যাসের অনুসংখ্যা, প্রতি মোল গ্যাস অনুর আয়তন যদি বি হয়, তাহলে গ্যাসের প্রকৃত আয়তন হবে বি মাইনাস এন বি। অর্থাৎ 1 মোল গ্যাসের আয়তন বি, এন মোলের আয়তন এন বি। তাহলে টোটাল আধারের আয়তন থেকে গ্যাস কতটুকু জায়গা পাচ্ছে মুভমেন্ট করার জন্য, সেটা হবে বি মাইনাস এন বি। আর চাপের সংশোধন, পি, এই গ্যাস সমূহ আকর্ষণ বা বিকর্ষণ বলের প্রভাবে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, তাহলে প্রকৃত চাপ হবে পি প্লাস এফ। এফ হলো গ্যাস মূল ঘনমাত্রার বর্গমূল, এটা ঘনমাত্রা। এফ গ্যাসের মোলার ঘনমাত্রার বর্গের সমানুপাতিক। তো এফ সমানুপাতিক এন বাই বি স্কোয়ার, বি হোল স্কোয়ার। সমানুপাতিক থেকে সমান হলে একটা ধ্রুবক আসবে, তাহলে এফ সমান এন স্কোয়ার ডিভাইড বাই বি। তাহলে প্রকৃত চাপ পাবে পি প্লাস এন স্কোয়ার বি। তাহলে আমরা দুইটাই সংশোধনী পেলাম, একটা আয়তন সংশোধনী, একটা চাপের সংশোধনী। আর কি করব, এই আয়তন সংশোধিত আয়তন অর্থাৎ ফি বির জায়গায় তখন বসে যাবে পি প্লাস এন স্কোয়ার বাই বি স্কোয়ার, বি এর জায়গায় বি মাইনাস এন বি, আর বাইগুলি ঠিক থাকবে। অর্থাৎ আদর্শ গ্যাসের মূল কাঠামো ঠিক আছে, শুধু পি এর সাথে অতিরিক্ত চাপটা যোগ হয়েছে, বি থেকে গ্যাস অণুগুলির আয়তন বাদ হয়েছে। তো এটাই হলো ভ্যান ডার ওয়ালসের সমীকরণ। তাহলে যখনও এন মোল গ্যাসের জন্য সমীকরণটা এত, এন মোলের জন্য এত, 1 মোলের জন্য এন এর পরিবর্তে 1 বসাই দিলাম, পি প্লাস এ বি স্কোয়ার ইন্টু বি মাইনাস বি সমান 8। তোমাকে যদি বলা হয় এভাবে প্রশ্ন আসে 64 গ্রাম অক্সিজেনের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণটি কত হবে, তো তুমি উত্তরে কি লিখবা? তুমি ভ্যান ডার ওয়ালস সমীকরণে লিখবে, তারপর অক্সিজেন গ্যাসকে মোলে প্রকাশ করবে। মোলে আর কিছু না, যখন যা দিবে গ্রামে দেওয়াটা, যে বদ দেওয়া হোক না কেন তাকে আমি গ্রামে নিব, গ্রামে ধরে তাকে আণবিক বদ দিয়ে ভাগ করব, যেই সংখ্যা পাওয়া যাবে সেটাই মোল এবং এন এর মান। তাহলে অক্সিজেন গ্যাসের মান 64 গ্রাম, 64 গ্রাম, অক্সিজেন আণবিক বল 32, 64 কে 32 দিয়ে ভাগ করলে 2 পাচ্ছি, অর্থাৎ এন এর মান 2। এখানে 2 মোল অক্সিজেন গ্যাস। তাহলে ভ্যান ডার ওয়ালস সমীকরণে এন এর পরিবর্তে 2 বসাইলে পি প্লাস 4a বাই বি স্কোয়ার বি মাইনাস 2b সমান 2rt। এইভাবে যে কোনো গ্যাসের পরিমাণের জন্য তোমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণ নির্ণয় করতে পারো। এখন আসলে ভ্যান ডার ওয়ালস সমীকরণ এ বি এবং এর মান কি হতে পারে? তাহলে প্রথম সমীকরণ আমি বি বাইর করছি, তাহলে এন আর টি ডিভাইড বাই পি প্লাস এন স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি বাই এন। তাহলে বি এর একক হলো তোমার লিটার পার মোল। তারপরে এখানে আবার এ সমান এন আর টি ডিভাইড বাই এন মাইনাস এন বি
মাইনাস পিভি স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে মানগুলি বসাইয়ে পি এর জন্য অ্যাটমসফিয়ার, বি সমান লিটার স্কোয়ার, এন এর মোল স্কোয়ার, অর্থাৎ লিটার স্কোয়ার অ্যাটমসফিয়ার পার মোল স্কোয়ার এভাবে লিখে দিলে হবে। বিভিন্ন গ্যাসের পেন্টহাউস সংযোজকের আইবি বি এর মান আমরা এখানে লিখে দেখাইলাম, তোমরা একটু দেখো ভালো করে। হিলিয়ামের জন্য এটার মান, এর মানে তো 0.06341 ওই এককে, লিটার স্কোয়ার অ্যাটমসফিয়ার পার মোল স্কোয়ার। আর বি এর মান হলো 1 মোল হিলিয়াম গ্যাসের আয়তন 0.0237 লিটার পার মোল, অর্থাৎ প্রতি মোলের আয়তন এত লিটার। এইভাবে প্রত্যেকটা গ্যাস আমরা এখানে দেখাইলাম। তাহলে লিস্টটা তোমরা নিজেরাই পড়ে নিবা। আর যেহেতু আমি তোমাদেরকে সরাসরি ফাইলটাও দিচ্ছি, এবং তুমি যদি এটা পড়তে চাও এটা স্থির করে বাকিটা পড়তে পারবা। গ্যাস তরলীকরণ। গ্যাস তরলীকরণের আগে তোমাদেরকে গ্যাস তরলীকরণের সম্পর্কে জানতে হবে। আমাদের জানতে হবে সংকট তাপ বা সন্ধি তাপমাত্রা। সন্ধি তাপমাত্রা হলো তুমি গ্যাসকে তরল করতে হলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় বা তার নিচে রাখতে হবে। অর্থাৎ সংকট, যাকে আমরা সংকট তাপমাত্রা, নির্দিষ্ট তাপমাত্রাটা সংকট তাপমাত্রা বলি। সংকট তাপমাত্রা হলো যে একটা সর্বোচ্চ তাপমাত্রা যার উপরে গেলে কোনো গ্যাসকে আর তরলে পরিণত করা যায় না। তাহলে সংকট তাপমাত্রার উপরে রেখে যদি তুমি কোনো গ্যাসকে তরল করতে চাও, তুমি যতই চাপ প্রয়োগ করো না কেন গ্যাস তরল হবে না। এখানে আমরা একটা উদাহরণ টানতে পারি, যেমন তোমার কার্বন ডাইঅক্সাইডের সংকট তাপমাত্রা 31.1 ডিগ্রি বলতে আমরা কি বুঝি, এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে। তখন আমরা এটার উত্তর লিখব, কার্বন ডাইঅক্সাইডের সংকট তাপমাত্রা 31.1 ডিগ্রি বলতে আমরা বুঝি কার্বন ডাইঅক্সাইডকে যদি আমি তরলে পরিণত করতে চাই তার তাপমাত্রা অবশ্যই 31.1 ডিগ্রি বা তার নিচে রাখতে হবে। কোন অবস্থায় 31.1 ডিগ্রি উপরে যাওয়া যাবে না। তাহলে 31.1 ডিগ্রি উপরে গেলে আমরা যতই চাপ প্রয়োগ করি কার্বন ডাইঅক্সাইড গ্যাসে তরলে পরিণত হবে না। আর সন্ধি চাপ হলো সর্বনিম্ন চাপ, যে চাপ প্রয়োগ না করলে তুমি তাপমাত্রা যতই কমাও গ্যাস তরলে পরিণত হবে না। তাহলে আমি এখানে উদাহরণ একটাই আনি, সেটাও কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডকে তরলে পরিণত করতে হলে তাকে অবশ্যই তার সর্বনিম্ন চাপ প্রয়োগ করতে হবে 72.9 অ্যাটমসফিয়ার, অর্থাৎ 1 অ্যাটমসফিয়ারে বায়ু চাপের 72.9 গুণ বেশি চাপ প্রয়োগ করতে হবে। এর চেয়ে কম চাপ প্রয়োগ করলে কার্বন ডাইঅক্সাইডকে তরলে পরিণত করা যাবে না। সেই জন্য কার্বন ডাইঅক্সাইডের সংকট চাপ হলো 72.9 অ্যাটমসফিয়ার। আর একটা বিষয় আছে সংকট আয়তন। সংকট আয়তনটাই দুইটাই সংকট তাপমাত্রা এবং সংকট চাপে কোনো গ্যাসের আয়তনকে সংকট আয়তন বলে। এখানেও আমরা কার্বন ডাইঅক্সাইড উদাহরণ হিসেবে আনি। কার্বন ডাইঅক্সাইডের সংকট আয়তন হলো অর্থাৎ 31.1 ডিগ্রি সেলসিয়াস এবং 72.9, এখানে 72.9 অ্যাটমসফিয়ার চাপে আয়তন হবে 94.2 মিলিলিটার। আর জুল থমসন প্রভাব। জুল থমসন প্রভাব এখানে বিজ্ঞানী জুল থমসন লক্ষ্য করেন, এটাও কিন্তু গ্যাস তরলের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। চাপ প্রয়োগ করে কোনো গ্যাসের মধ্যে চাপ প্রয়োগ করে সংকোচন করে ক্ষুদ্র ছিদ্রযুক্ত পর্দা বা প্লাগের মধ্যে দিয়ে সে নিম্নতম চাপে প্রবাহিত করলে সম্প্রসারণের ফলে তাপমাত্রা হ্রাস পায়। একে জুল থমসন প্রভাব বা ফলাফল বা প্রভাব বলে। অর্থাৎ কোনো গ্যাসে চাপ সংকুচিত করে তাকে যদি আমরা সরু ছিদ্র বিশিষ্ট পর্দার মাধ্যমে সম্প্রসারিত করতে দিই, দেখা যায় যে যেখানে সম্প্রসারিত হচ্ছে গ্যাস সেখানে তাপমাত্রা কমে যাবে। এটাই হলো জুল থমসনের প্রভাব। এখানে ব্যাখ্যাটা হলো কি, জুল থমসনের প্রভাবের ব্যাখ্যাটাই বলতে পারি আমরা, ব্যাখ্যা হলো কোনো গ্যাসকে যদি আমরা তরল করতে যাই তার মধ্যে দূরত্ব বৃদ্ধি পায়। দূরত্ব বৃদ্ধি ঘটানোর জন্য পরস্পর সাথে বিকর্ষণ শক্তির বিরুদ্ধে কাজ করতে হয়। এই কাজ করতে গিয়ে গ্যাসের অভ্যন্তরে অর্থাৎ ভিতর থেকে শক্তি কেড়ে নেয়, ভিতর থেকে শক্তি সংগ্রহ করে। তাহলে বিদ্যুৎ থেকে শক্তি কোথায় পায়, সেখানে ওই সিস্টেমের মধ্যে যে তাপ ছিল সেই তাপ থেকে শক্তি নিয়ে গেলে, তাপ নিলে সেটা শক্তি হিসেবে কাজে লাগায়।
যেহেতু কোনো স্থানে যদি তাপ অপসারিত হয় সেখানে তাপমাত্রা হ্রাস পায়, এই তাপীয় শক্তি হিসেবে বেরিয়ে আসে, ফলে গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়। আর কোনো গ্যাসকে তরলে পরিণত করতে হলে তার উপর জুল থমসন বল প্রয়োগ করে প্রথমে তাপমাত্রা কমাইতে হবে। তো জুল থমসন প্রভাব প্রয়োগ করে তাপমাত্রা কমাতে হবে, কমাতে তাকে সংকট তাপমাত্রা নিয়ে আসতে হবে। সংকট তাপমাত্রা নিয়ে যখন কোনো গ্যাসের তাপমাত্রা চলে আসবে তখন তার উপর চাপ বৃদ্ধি করে, তার সংকট চাপের উপরে চাপ প্রয়োগ করে সেই গ্যাসকে আমরা তরলে পরিণত করতে পারি। ফলে গ্যাস অণুগুলির মধ্যে আন্তঃআণবিক, অর্থাৎ এখানে ব্যাপার হলো তাপমাত্রা যদি হ্রাস করি অণুগুলির মধ্যে গতিশক্তি কমে যায়, তারা স্লথ হয়ে পড়ে, মুভমেন্টটা কমে যায়, অর্থাৎ হাসাহাসি চলে আসে। আরও যদি চাপ প্রয়োগ করে অণুগুলি আরও কাছে চলে আসে, তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল বৃদ্ধি হয়, ফলে তারা তরলে পরিণত হয়। এখানে আমি তোমাদের একটা লিস্ট দিছি, লিস্টটা হলো বিভিন্ন গ্যাসের সন্ধি তাপমাত্রা ও চাপের মান। এইগুলো তোমাদের মুখস্থ রাখা দরকার আছে। সব বইতে এগুলো লিস্ট আকারে দেয় না, তবে তোমাদের এটা মাল্টিপল চয়েসের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার এই ক্লাসটা শুধু ক্লাস হিসেবে না, তোমাদের জন্য রেকর্ড হিসেবে, নোট হিসেবে সংগ্রহ রাখবা। আচ্ছা, গ্যাস সিলিন্ডারে গ্যাস ভর্তি করে গ্যাস সূত্র প্রয়োগ করে এখানে যেসব ক্ষেত্রে গ্যাস সিলিন্ডার বাজারজাত করা হয়, যেমন লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি ইউজ ফর হাউসহোল্ড কুকিং, compressed natural gas CNG used for flying vehicle অত যানবাহন চলাচলের জন্য ব্যবহার হয়, compressed natural gas, liquefied natural gas LNG সেটাও রান্নার কাজে ব্যবহৃত হয়, অক্সিজেন হসপিটালে ব্যবহার হয়, নাইট্রোজেনকে লিকুইড করে নিম্ন তাপমাত্রা অঞ্চল সৃষ্টি করার জন্য। আর এটা তোমার নিউট্রাল পরিবেশ আনার জন্য তোমার নাইট্রোজেন গ্যাসকে তরল করা হয়। আর হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন ফ্লেম তৈরি করার জন্য। আর অ্যাসিটিলিন গ্যাস তরল করা হয় অ্যাসিটিলিন শিকা তৈরি করার জন্য। আর হিলিয়ামকে বেলুনে ব্যবহার করার জন্য আমরা এটাকে সিলিন্ডার ভর্তি করতে গ্যাস সূত্র প্রয়োগ করি। বয়েস হাউস স্যাভোগাড্রো সূত্র প্রয়োগ করা হয় একটি তাপমাত্রায়, সন্ধি তাপমাত্রা বা তার নিচে গ্যাসকে তরল করা হয়। গ্যাস সিলিন্ডার সাধারণত কক্ষ তাপমাত্রায় ভর্তি করা হয়। সিলিন্ডার সাবসেন্সর ক্ষমতা কমপক্ষে 30% কমে তোমার চাপ দিতে হবে, কারণ তুমি যদি সর্বোচ্চ চাপে কোনো কারণে তাপমাত্রা বৃদ্ধি পেলে তাহলে তার সহ্য ক্ষমতার বাইরে চলে যাবে, এটা বিস্ফোরণ করবে। 30% আরও কমে দিতে পারলে ভালো বেশি, অর্থাৎ একটা মনে করো সিলিন্ডার যদি সর্বোচ্চ চাপ সহ্য করতে পারে 100 অ্যাটমসফিয়ার, তবে সেখানে গ্যাস ভর্তি করার সময় চাপ মানদণ্ড দেখবা কোনো অবস্থাতেই 70-এর উপরে যাতে না যায়। আর বয়লের সূত্র প্রয়োগ করে দেখা হয় কক্ষ তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাস কত চাপ সৃষ্টি করে। প্রতি 5 বছর পরবর্তী সিলিন্ডারের পরিবর্তন করা দরকার। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। মাঝে একটু মেকানিক্যাল ডিস্টার্বের জন্য মাঝে তোমার যান্ত্রিক দুর্যোগের জন্য একটু ডিস্টার্ব হয়ে গেল। আশা করি ডিস্টার্বেন্সটা কয়েক মিনিটের জন্য হয়েছে। তোমরা ডিস্টার্বেন্সটা মেনে নিয়ে আমার এই ক্লাসটা দেখবে। আর আমাদের কলেজের সব ছাত্রছাত্রীদের জন্য আমি এই লাইভ ক্লাসের সাথে সাথে পুরো PPTX ফাইল এবং PPTX ফাইল যাদেরকে সাপোর্ট করে না তাদেরও জন্য আবার এটাকে মিউট ভিডিও করে দিচ্ছি কয়েক মিনিটের। তো তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা ক্লাসটা গ্রহণ করো। আমার মনে হয় আমরা এখানে যে সিস্টেমেটিক্যালি ক্লাসগুলি করতেছি এবং গোছানো ক্লাস করার চেষ্টা করছি, যদিও কিছু সীমাবদ্ধ স্পেলিং কিছু ভুল থেকে যাচ্ছে, সেই স্পেলিংটা আমরা নিজেরাই সংশোধন করবো, তোমরা সংশোধন করে দিবে, অথবা যদি না বুঝতে পারো আমার কাছে জানাই দিবে। তো গোছানো একটা নোট পাচ্ছ এবং এটা ফলো করবা, তোমার সাথে সাথে লিখে নিবে, কথা বলবা। আশা করি
করুণায় আমাদের খুব বেশি ক্ষতি করতে পারবে না, বরঞ্চ আমাদেরকে আত্মোপলব্ধি করার জন্য সুযোগ করে দিবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, খুদা হাফেজ।